আসসালামু আলাইকুম, শুভেচ্ছা LB24 এর সকল দর্শককে। আমি হিমিকা ইমাম আজকে আপনাদের সাথে থাকবো পুরো আলোচনা জুড়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশে চলছে জরুরি অবস্থা, এর বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা যারা বিলেতে আছি, বিলেতবাসী কী ভাবছেন, বিলেতে এখানকার পরিস্থিতি এবং সারা বিশ্বে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কি চলছে, আমরা এগুলি নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন, প্রথমেই আমি পরিচয় করিয়ে দিতে চাচ্ছি, আয়েশা চৌধুরী, যিনি নিউহামবাড়ার বহুবারের কাউন্সিলর এবং তিনি আজীবন কাউন্সিলরের সম্মাননা পেয়েছেন, যিনি অ্যানথ্রোপোলজিস্ট, তিনি গণমাধ্যমের সাথে আছেন, কাজ করেন এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আছেন আমাদের সাথে মাহাথির মোহাম্মদ মিজান ভাই, তিনি একজন সংস্কৃতি কর্মী, তিনি গণমাধ্যম কর্মী বটে, আবৃত্তিকার। তার কাছ থেকেও আমরা জানবো যে আসলে আমাদের ভাবনাটা কি, এখানকার আপনি বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, বর্তমান পরিস্থিতি, এখানেও এটার একটা ইম্প্যাক্ট পড়ে গেছে। তো এগুলি নিয়ে আমরা আজকে আমাদের দর্শকদের জানাবো এবং আমরা নিজেদের মধ্যেও আসলে বুঝবার চেষ্টা করব কি হচ্ছে, যেহেতু জরুরি অবস্থা চলছে এবং বাংলাদেশ আসলে এখন আমরা বলবো যে পুরোটাই অন্ধকার হয়ে আছে, ব্ল্যাকআউট বলতে পারি। তো এই নিয়ে আপনার মতামতটা আমরা শুরুতেই জানতে চাই। থ্যাংক ইউ সো মাচ হিমিকা, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। এই মুহূর্তে প্রথমত হচ্ছে যে আমার যে আত্মীয় স্বজন, আমি তাদের সাথেও কিন্তু যোগাযোগ করতে পারছি না। আর আমাদের আত্মীয় স্বজনের মধ্যে ছেলেরা আছে, আমার বাতিজা আছে, আমাদের সবার কম বেশি সবারই আত্মীয় স্বজন আছে, যাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না বলে সবাই খুবই উদ্গ্রীব, চিন্তার মধ্যে আছেন। বর্তমান যে পরিস্থিতি, অরিজিনালি আসলে আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কোনো মিডিয়ার মাধ্যমে সংবাদগুলো দেখতে পাইনি। আর আমরা যারা এখন বলবো আমি সাধারণ নাগরিক, এখানে আমরা যারা দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি, সবসময় বাংলাদেশের খবর রাখা হয় না। কিন্তু হঠাৎ করে আমরা যখন জানলাম যে ছয়টা ছেলে ছাত্র মারা গেছে বা তাদেরকে মারা হয়েছে, তখন থেকে কিন্তু আমরা খোঁজ খবর নিতে শুরু করলাম, তাই না? খুবই খারাপ লাগছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একজন মা, আর আমার আশেপাশে প্রচুর মা বাবারা আছেন। আমি কোনো রাজনৈতিক দলের নামও নেব না, নাম নেওয়ার প্রয়োজনও নাই। আমি যতটুকু মনে করি এই সংগ্রামটা অরাজনৈতিক। যে ছাত্ররা সংগ্রামে নেমেছে সেটা হচ্ছে জাস্ট অধিকার আদায়ের সংগ্রাম। আমি আবার ইতিহাসেও যেতে চাচ্ছি না। ৭১ যারা রাজনীতিবিদ সবাই জানেন ৭১-এর সংগ্রাম কেন হয়েছিল, অধিকার আদায়ের জন্য। পাকিস্তানের বিরুদ্ধে বলি আমরা, আর ইন্ডিয়ার বিরুদ্ধে বলি, আর ব্রিটিশ আমল থেকেই যদি শুরু করা হয়, সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা হয়েছিল। আর এই মুহূর্তে আমাদের যে ছোট্ট সোনামণিরা, আমি 18 বছরের বাচ্চাকে আমি আসলে অ্যাডল্ট হিসাবেও বলতে আমার কষ্ট হচ্ছে, কারণ ওদের চেয়ে বড় বড় আমার ছেলে মেয়েরা, এবং তারা আমার কাছে এখনও বাচ্চা। আমি কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা তাদেরকে দিতে পারছি না, কারণ ওরা আমার বাচ্চা। এখনও আমি বলবো যে ওরা কিচ্ছু বুঝে না। কিন্তু এই ছেলে মেয়েরা যখন অধিকার আদায়ের জন্য নামছে, আমরা সিনিয়র যারা জ্ঞানী গুণী, বাংলাদেশে জ্ঞানী মানুষের অভাব নাই। বাংলাদেশে কেন, বিশ্বের যে জায়গার কথা আমরা বলি না কেন, শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, সব কিছু আমরা জানি, সব কিছু আমরা বুঝি। কিন্তু একটা ছোট্ট সমস্যাকে কিভাবে আমরা সমাধান করতে পারি সেই জিনিসটা আমরা জানি না। আমরা খারাপ লাগে যখন দেখি নেতৃস্থানে বসে আমরা কথা বলি, কিন্তু কি কথা বলছি, কি শব্দ প্রয়োগ করছি সেদিকে আমরা খেয়াল রাখছি না। আমি সাধারণ একজন মানুষ, আমি বলবো। কিন্তু আমার একটা কথা, যারা দর্শক, আমি যখন আপনার LB24-এর স্টুডিওতে এসে গেছি গেস্ট হিসাবে, আমি ধরে নেব যে আমার কথা পছন্দ হোক বা না হোক, কিছু মানুষ আপনাদের দর্শক শ্রোতারা শুনছেন। এখন আমাকে আপনার দর্শক শ্রোতা খাড়া, সেই কথা চিন্তা করেই কিন্তু আমাকে কথা বলতে হবে। আমি তো এখন যা মুখে আসবে সেটা আমি বলতে পারবো না, নিশ্চয়ই পারবো না। আর আমার পজিশন যত বড় হবে আমাকে তত বেশি সতর্ক থাকতে হবে। আমরা এটাই শিখেছি। আমি লোকাল অথরিটি, আমি একজন পলিটিশিয়ান ছিলাম, এখনও আছি, পলিটিক্যাল কাজ নিয়ে ব্যস্ত। আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হয়েছে, কার সাথে কথা বলছি, এখানে অনেক জিনিস। সতর্কতাটা আসলে অনেক বড় একটি বিষয়। আমার একটা শব্দ সমস্যা যত বড় করতে পারবে, একজন মানুষের ক্ষতিও করতে পারবে। সুতরাং প্রত্যেকটা জিনিস আমাদেরকে
সুন্দরভাবে চিন্তা করে কাজ করতে হবে। তো বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের, এটা শুধু দুঃখজনক বা চিন্তার বললে ভুল হবে, এটা খুবই মানে কষ্টকর ব্যাপার। আমি সমবেদনা জানাচ্ছি যারা ছেলে হারিয়েছেন, মেয়ে হারিয়েছেন। এই আমরা সব কিছু ফিরে পাবো, কিন্তু যে প্রাণগুলা চলে যাচ্ছে সেগুলা ফিরে আসবে না। আর এটা কিন্তু একদম অপ্রয়োজনীয় একটা দুর্ঘটনা, তারপরেও মেনে নেওয়া যায়, কিন্তু এই যে নিরীহ বাচ্চারা খালি হাতে রাস্তায় দাঁড়িয়ে প্রাণ দিচ্ছে, আর যারা প্রাণ নিচ্ছে তারাও কিন্তু আমাদের ভাই, তাদেরও ছেলে আছে, মেয়ে আছে, তাদেরও স্ত্রী আছে। তারা কেন বুঝেন না যে তাদের ছেলেমেয়েরাও হয়তো স্টুডেন্ট, আর এই স্টুডেন্টরাও কারো ছেলে কারো ভাই। তো এই জিনিসগুলো কেন আমি একজন মা, আমি একজন রাজনীতিবিদ, আমার অনেক পরিচয় আছে, ঠিক একইভাবে প্রত্যেকটা মানুষের একাধিক পরিচয় আছে। আমি গত 2 রাত থেকে ঘুমোতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি শুধু একা নই, আমাদের আশেপাশে প্রচুর মানুষ আছে যারা আমাকে উৎসাহ দিচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে কিছু লেখেন। আমি কি লিখবো? আমার কিছু আমার সিনিয়র ভাইয়েরা আছেন, ওনারা বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত, এবং আমি বলবো যে দুই পক্ষের আমার যারা আমাকে সম্মান করেন, যাদেরকে আমি সম্মান করি, রেগুলার কমিউনিকেশন হচ্ছে, যোগাযোগ হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না একটা জিনিস, যে আমরা বাংলাদেশটা হচ্ছে একটা স্বাধীন দেশ, গণতন্ত্রে আমরা বাংলাদেশিরা বিশ্বাসী, সেই দেশের নাগরিক রাজনীতিবিদ ওরা কেন এত ভয় পাচ্ছে যে তারা কমেন্ট না করে আমার মতো মানুষকে বলছে যে আপনি কমেন্ট করেন, আপনি একটা স্ট্যাটাস দেন। আমি যাদের সাথে কথা বলছি আসলে আমার মানে অবাক লাগছে, আমি ঠিক বুঝতে পারছি না যে আমাদের বাংলাদেশি সমাজটা কোন দিকে যাচ্ছে। অনেক মায়েরা খুবই টেনশনের মধ্যে আছে, চিন্তার মধ্যে আছেন, তাদের ছেলেমেয়েরা এখানে, ওই যেসব ছেলেমেয়েদেরকে আমরা সোশ্যাল মিডিয়া দেখছি ওদের সাথে আমাদের রক্তের সম্পর্ক নাই, ওরা আমাদের আত্মীয় না, কিন্তু কষ্ট লাগছে, আমরা কষ্টটা অনুভব করতে পারছি এখানে এই এত দূরে বসেও। খুবই চমৎকার কথা বলেছেন মিজান ভাই। আপনার কাছ থেকে আপার কয়েকটা জায়গা আমরা কোট করতে পারি। প্রথমটা যেটা আমরা বলতে পারি যে এই অবস্থার সৃষ্টি কিভাবে হলো, তারপরে যেটা হলো যে আসলে প্রাণ যাচ্ছে, আমাদের বাচ্চাদের প্রাণ দুপক্ষেই যাচ্ছে, তো সেক্ষেত্রে লাভবান হচ্ছে কারা, শব্দচয়নও একটা ব্যাপার বললেন। তো আপনি আমাদেরকে প্রথমটা যেটা বলবেন যে আসলে এই অবস্থা পর্যন্ত আসতে আমরা কেন দিলাম, আমাদের নেতৃস্থানীয় জায়গা থেকে আসলে কোথায় গ্যাপ ছিল যে আমরা এই অবস্থাটা পর্যন্ত চলে আসলাম, আপনার কি মনে হয়? ধন্যবাদ হেমিকা, একই সাথে ধন্যবাদ জানাচ্ছি LB24-কে আমন্ত্রণ জানানোর জন্য, এবং স্বাগত জানাচ্ছি যারা আমাদের অনুষ্ঠান দেখছেন। তারই সাথে আমি শুরুতেই আত্মার মাগফিরাত কামনা করছি। আমি জানি না আজকে কতজন মারা গেছেন, যতজনই মারা যান না কেন সংখ্যাটা বিষয় না, একজন মারা গেলেও একটা প্রাণ গেছে, আর 100 শতাধিক যতজনই হোক না কেন, যেহেতু আমরা অবাধ তথ্য প্রবাহের বাইরে চলে আসছি, আমরা জানি না আসলে কতজন মারা গেছেন। আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার আসলে মনে হচ্ছে যে আমি এখনও বুঝতে পারছি না যে কর্তৃপক্ষ, বিশেষ করে সরকার, এই নন ইস্যুটাকে ইস্যু কেন করলো। সরকার যখনই কিছু করে একটা উদ্দেশ্য নিয়ে করে, কিন্তু এই বিষয়টা কিন্তু আমার কাছে এখনও খোলাসা হচ্ছে না কোন উদ্দেশ্যে করেছে। তবে একটা জিনিস আমার যেটা মনে হয় আর কি, হয়তো সরকার ভেবেছিল যে এই বিষয়টাকে, মানে এই বিষয়টা এত সিরিয়াস পর্যায়ে আসবে না, অন্যান্য যেই আন্দোলনগুলি দমানো হচ্ছিল ওইভাবে স্বাভাবিকভাবে এটা হয়তো মিয়ে যাবে, এটা নিয়ে এত হইচই কিছু হবে না, ওইটা ভেবে হয়তো এত গুরুত্ব দেয়নি। আমি নন ইস্যু বলছি এই জন্য যে এই বিষয়টা কিন্তু একবার যখন 2018-তে কোটা বিরোধী আন্দোলনটা যখন শুরু হয়, তখন কিন্তু যেভাবে হোক না কেন সরকার প্রধান কিন্তু একটা সমাধান দিয়েছেন, সরকার একটা সমাধান দিয়েছিলেন, এবং সেটা চলছিল, ভালোই চলছিল, কোনো কিছু না। স্পষ্টভাবে বলতে শুনেছি যে বাতিল করে দিলাম। অবশ্যই এখানেও অনেকের এটা নিয়ে কথা আছে, আমিও তাই মনে করি যে এখানে একটা আবেগের বশবর্তী হয়ে কাজটা করেছেন। ইভেন আমার মনে হয় কিছুদিন আগে উনি বিষয়টা খোলাসাও করেছেন, যদিও একজন সরকার প্রধানের আবেগের বশবর্তী হওয়ার কোনো সুযোগ নেই। তিনি যখন শপথ নেন তখন কিন্তু এটা বলাই থাকে, আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু বলবেন না, করবেন না, এটা বলাই থাকে। তো কেন করলেন এটা তো জানি না। আর যেটা আমি বলছিলাম যে এই বিষয়টা এতটুকু আসবে তারা হয়তো ভাবেনি, কিন্তু এখন এটা নিয়ন্ত্রণের বাইরে যখন চলে গেছে, দেখেন আমরা যে আমাদের সাধারণত এইসব ছোটোখাটো বিষয়ে পুলিশকে ইনভলভ করা হয়,
তারপরে এখানে বিজেপিকে ইনভলভ করা হয়েছে, বর্ডার গার্ড যেখানে বর্ডার পাহারা দেওয়ার কথা তাদেরকে নিয়ে আসছে এখানে, কারণ নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে। এমন নিয়ন্ত্রণ বাইরে চলে গেছে এখন আমাদেরকে সেনাবাহিনী ডিপ্লয় করতে হয়েছে, জরুরি অবস্থা ঘোষণা করতে হয়েছে। আমরা যেমনটা আপনি সূচনাতেই বলেছিলেন যে আমরা আসলে একটা ব্ল্যাক আউটের মধ্যে চলে গেছি কমিউনিকেশনের দিক থেকে, আমরা জানছি না আসলে কি হচ্ছে না হচ্ছে, কোন অবস্থায় আছে দেশ। তো এটা আমার যেটা আমি বলছিলাম যে কোন উদ্দেশ্যে এটা করা হলো, কেন করা হলো, এই বিষয়টা এখনো খোলাসা না। তবে এখন যাই হয়েছে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, গণতন্ত্রের কথা এখানে নাই বললাম, এটা একটা সমাধান হওয়া উচিত, যেভাবে হোক না কেন, যে পথেই যাক না কেন, একটা সমাধান হওয়া উচিত। একটা দেশকে এই 21st সেঞ্চুরিতে আমরা এইভাবে ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের মতো একটা দেশকে পৃথিবীর জনসংখ্যার দিক থেকে আমরা আয়তনে ছোট হতে পারি, জনসংখ্যার দিক থেকে কিন্তু আমরা অনেক বড় দেশ। হ্যাঁ, তো কাজেই অর্থনীতির দিক দিয়েও আমরা অনেক বড় দেশ। তো কাজেই একটা সমাধানের পথে যাওয়া উচিত, কিন্তু সমাধানের পথটাতে কি হবে ওইটা বের করাটা এখন কঠিন হয়ে গেছে। আসলে শুরুর দিকে আমি আসবো, আমরা তার আগে একটা বিরতি নিব। আমরা বিরতির পর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে শুরুটা হয়েছিল জুলাইয়ের শুরুর দিকে শুরুটা হয়েছিল, কিন্তু তার 3 দিন পর আসলে ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক দলের উনি বলছিলেন যে আমাদের ছাত্ররাও বসে থাকবে না। তো আসলে ওনার এই বক্তব্যটা কতটা ইম্প্যাক্ট উস্কানিমূলক ছিল কিনা, ওনারা কি রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আমাদের সরকারের যারা আছেন তারা থামাতে পারতেন কিনা, আমি আসবো। আমরা একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, LB24 এর আপনারা আছেন আমাদের আলোচনার আজকের বিষয়ে। শুনেছেন যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি যেহেতু জরুরি অবস্থা চলছে, আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আবার ফিরবো, সাথেই থাকুন আমাদের। At this crucial moment of the match, what can we expect from number 1 all-rounder Shakib Al Hasan? The team needs its crucial only 6 runs from just 1 ball. I think we can count on Shakib. Oh, what a bat! Where is the ball? It's gone all the way outside. It's the boundary. It's a 6. That's incredible. It has gone to the clouds. Life is like a game. Choose the right team to win. I'm at Work Permit Cloud, British Business Immigration Champion, for bringing skilled workers to the UK. Let Work Permit Cloud guide you through the immigration field. And you will win the game of life. Choose the right team to win. Work Permit Cloud. Cloud-based solution for all your immigration needs. সোনালী সুপারমার্কেট আমার প্রিয় সুপারমার্কেট। আমারও বাংলার ঐতিহ্যে ভরপুর সোনালী সুপারমার্কেট, ওল্ডহাম ও বার্মিংহাম। বিরতির পর আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হিমিকা ইমাম। আমরা আলোচনায় ফিরছি। আয়েশা আপা, আপনার কাছ থেকে আমরা যেখানে শেষ করেছিলাম যে বক্তব্যটা সরকার দলীয় পক্ষ থেকে, এই আন্দোলনটা কি ছোট একটি আন্দোলন, এই আন্দোলনটা কি কোনোভাবে ওইখানেই থামানো যেত কিনা, দলের যে সাধারণ সম্পাদক আছেন ওনার বক্তব্যটা কি উস্কানিমূলক ছিল কিনা, এরপরে কি আন্দোলনটা গতি পেয়েছে, আপনি যদি বলেন। Thank you so much again. আন্দোলন অবশ্যই তাদের যে আন্দোলনটা সেটা আমার মনে হয় যৌক্তিকতা রয়ে গেছে, তারা তাদের অধিকারের জন্য লড়ছে, সংগ্রাম করছে। সুতরাং এটা প্রথমেই যারা রাজনীতিবিদ পাওয়ারে আছেন তারা ইচ্ছে করলে কিন্তু সেটা বসে কথা বলে শেষ করা যেত। কিন্তু বাংলাদেশের একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেটা হচ্ছে যে সবসময় যে আমি বড়ই থাকবো। যে পাওয়ারফুল পজিশনে আছেন তিনি নিজের চেয়ে ছোট যারা, তাদেরকে অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ হিসাবে স্বীকারও করছেন না। আর এটা মানে গণতন্ত্রের আশেপাশে যাচ্ছে কিনা সেটা আমার এখন আর জানাও নাই, এবং গণতন্ত্র শব্দটা আমার মনে হচ্ছে আমি সঠিক তার যে ডিসক্রিপশনটা আমি মনে হয় ভুলে গেছি আর কি। কারণ আমি যতটুকু জানি বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ। এখন কথা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমাদের প্রাইম মিনিস্টার যে শব্দ, যে রাজাকার শব্দটা কিন্তু প্রাইম মিনিস্টারের কাছ থেকে আসছিল, এবং পরে এই
এই স্টুডেন্টসরা যেটা ব্যবহার করছে যে আমি কি রাজাকার বা আমরা প্রচন্ড রকম অ্যাটাক করতো, শব্দটা বললেই আমাদের রক্ত গরম হয়ে যেত, কেউ যদি ভুলেও কাউকে এটাকে আমরা খুবই একটা নেগেটিভ শব্দ নিতাম, কিন্তু শব্দটা আসলে স্থূল হয়ে গেছে। একজন মিস্টেক করতে পারে, দুইজন মিস্টেক করতে পারে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু ইন্টেলিজেন্ট, তারা কিন্তু মডার্ন যুগের মডার্ন ছেলেমেয়েরা যতটা ব্রাইট পড়াশোনায়, তাদের কিন্তু সাধারণ নলেজ যেটা সেটাকে আমরা কম বললে আন্ডারমাইন করা হবে। মানে আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই ছোট ছোট বাচ্চারা এত সাহসের পরিচয় দেবে। আমার মনে হচ্ছে যে এটাই তো ৭১-এর মুক্তিযুদ্ধ, এটাই তো এরকমই তো করেছিলেন যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। যে ছেলেগুলা মেয়েগুলা এখন শহীদ হচ্ছে, আমি ওদের সাথে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না, আমার কাছে সমান মনে হচ্ছে। তারা যে সাহসের পরিচয় দিচ্ছে, আর একটা স্টুডেন্ট যদি তার নিজের অধিকার সম্পর্কে সচেতন না হতে পারে, তাহলে তার মেধার কি প্রয়োজন? তার মেধার তো কোনো গুরুত্ব নাই, তার মেধার কোনো ভ্যালু থাকবে না। সুতরাং আমি মনে করি, আমি একজন মা হিসাবে বলবো, আমার ওই জায়গায় আমার ছেলেমেয়েরা যদি থাকতো আর যদি না যেত, তাহলে আমি কিন্তু লজ্জাই পেতাম যে তোমার লেখাপড়ার কোনো মানে হচ্ছে না। অধিকার সম্পর্কে, কর্তব্য সম্পর্কে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, এটা হচ্ছে একদিকের কথা। অন্যদিকে যখন ওবায়দুল কাদের সাহেব যখন বলেছেন যে আমাদের ছেলেরা বসে থাকবে না, তার মানে হচ্ছে যে এখানে কোনো মীমাংসা, কোনো কথাবার্তার কোনো অবকাশ নাই। তোমার যা ইচ্ছা করো, আমার ছেলেরা এসে তোমাকে পিটে শেষ করে দেবে। আরও বেশি আমি অবাক হচ্ছি যখন আমার কিছু ভাই বোনেরা সোশ্যাল মিডিয়ায় কিছু স্ট্যাটাস দিচ্ছেন যে স্ক্রিনশট রাখা হবে, কি জানি কি বলে, মুক্তিযোদ্ধা না, রাজাকারদেরকে চিহ্নিত করা হবে। এই যে রাজাকার শব্দটা আমি মনেও করতে পারতেছি না। থ্যাংক ইউ। বিপক্ষে, মানে যারা বৈষম্য বিরোধী আন্দোলনের গভর্নমেন্টের যদি আবারও রাজাকার বলা হচ্ছে, অ্যাবসলিউটলি। আর গভর্নমেন্টের পক্ষে আপনি যতক্ষণ কথা বলবেন, আপনি ভালো মানুষ, কিন্তু আমার কথা হচ্ছে যে আমার লোকাল এমপিদের বিরুদ্ধে আমরা কথা বলছি, যখন তারা আমাদের কথা শুনছেন না। কেয়ার স্টারমারের কথা মানুষ নেগেটিভ কত কথা বলছে। আজকে উনি প্রাইম মিনিস্টার, যখন এক্স প্রাইম মিনিস্টার কনজারভেটিভের প্রাইম মিনিস্টার ছিলেন, উনার বিরুদ্ধে সমালোচনা করা হয়েছে। কিন্তু এটাই তো গণতন্ত্র, এটা তো সারা বিশ্ব জুড়েই আছে। আমরা তো যখন জনসন করছিলেন, নির্বাচনে যাচ্ছেন, তখন ওনার অনেক সাইনেজ আমরা দেখেছি যে কত রকমের, মানে ওনাকে কিভাবে আসলে অবমাননা করার বিভিন্ন, এটা গণতান্ত্রিক অধিকার। আমি আমার ফেসবুকে যারা ভাই বোনেরা যারা স্ট্যাটাস দিচ্ছেন, যারা রাজনৈতিক কর্মী, আমি আপনাদেরকে সম্মান করে বলবো যে আপনারা কোনো কথা বলার আগে একটু চিন্তা করে দেখবেন, একটু চিন্তা করবেন এই জন্য যে কোনো দলের আপনি হতে পারেন, কিন্তু এমন কথা বলবেন না যে কথাটা অন্য মানুষকে কষ্ট দেবে, তার অধিকারে কি বলে জানি, তার অধিকার খর্ব করবে। এরকম কথাবার্তা আমাদের মনে হয় না বলাটা উচিত। এটা আমাদের দেশের স্বার্থে, আমাদের সম্মানের স্বার্থে, আমাদের ছেলে মেয়েদের সাথে। মিজান ভাই, আমরা তো শুনলাম আপা বলছিলেন যে কোথা থেকে আসলে আন্দোলনটা উস্কানি পেয়েছে। আমরা এখনো পর্যন্ত যে তথ্যটা পেয়েছি, বিবিসি আমাদেরকে জানিয়েছে যে এই পর্যন্ত ১১০ জনের প্রাণ গেছে। তো এই যে লাশের পাহাড়, এই আসলে এই দায়িত্বটা কারা নিবে? দায়িত্বটা কার আসলে, কে নিবে দায়িত্ব, কোন পক্ষ দায়িত্ব নিবে? না, অবশ্যই দায়িত্বটা সরকারকে নিতে হবে, কারণ একটা পরিবারের প্রধানের যে ভূমিকা থাকে সরকারের, সেই ভূমিকা দেশের 18 কোটি জনগণ, সে রাজাকার হোক, যেই হোক না কেন, সবার দায়িত্ব কিন্তু সরকারের। সরকারের কাছে কে রাজাকার, কে দেশ মুক্তিযোদ্ধা, এটা বিবেচনার বিষয় না। এখন এতদিন পরে আসলে রাজাকারের ইস্যুটা জিয়ে রাখা উচিত না। এটা শুধুমাত্র রাজনীতির জন্য এই রাজাকার ইস্যুটা তোলা হয়। 52-53 বছর পরে এখন এই রাজাকার এটা তোলাটাই, এটা রাজনীতি ছাড়া আর কিছু না। যেটা বলছিলেন যে আসলে এই সমস্যাটা সমাধান করা যেত কিনা, অবশ্যই করা যেত। শুধুমাত্র সরকারের সৎ উদ্দেশ্যের দরকার ছিল। সরকার কিন্তু সেটা না করে বরাবরের মতো আদালতের কাঁধে বন্দুক রেখে এটা সমাধান চেয়েছে। কিন্তু আমি ইন্টারাপ্ট করলাম, আদালত কিন্তু আবার অপরপক্ষে বলটা ছুড়ে দিয়েছিলেন যে সরকারের, আমি বলছি দিয়েছিল, কিন্তু এখানে সরকার আদালতের কাঁধে রাখার, যেটা আমি আগে বলছিলাম যে উদ্দেশ্যের কারণটা কি জানা নেই। এখানে একটা কারণ অবশ্যই আছে, যেটা আমরা পেতাম যদি আন্দোলনটা না হয়ে আদালতের মাধ্যমে স্বাভাবিক রায়টা যদি আসতো তখন। কিন্তু এখন যেটা ওইটা নেই, এখন আমরা ওইটা বুঝতে পারবো না। কিন্তু এটা সমাধান, যেটা আমি বলছিলাম যে অবশ্যই সম্ভব ছিল, কিন্তু এখানে দুইজন রাষ্ট্রের প্রধান যে ব্যক্তি, সরকারের যে প্রধান ব্যক্তি, যে মাননীয় শেখ হাসিনা, উনি প্রথম যে উস্কানিটা দিয়েছেন,
উনি এটা বলা উচিত হয় না, এই পজিশনে থেকে উনি এটা বলা উচিতই হয়নি। উনি রাজাকারের বাচ্চা নাতিপুতি এই কথাটা মুখে আনাটাই ওনার উচিত হয়নি ওনার পজিশনে থেকে। জাতির জন্য এটা ট্রমা, তিন জেনারেশনের পর এটা জাতির জন্য একটা ট্রমা। এটা আঘাত করেছে 3টা জেনারেশনকে, এটা বলা উচিত হয়নি। এটা একটা উস্কানির প্রথম পর্যায়। দ্বিতীয়ত কিন্তু সরকারের দ্বিতীয় যে ব্যক্তি ওবায়দুল কাদের যে কথাটা বলেছে, এই কথাটাও মানে যে ঘি ঢেলেছে আর কি, আগুনে আরেকটু ঘি ঢেলেছে। আসলে সরকার নিজেও বোঝে জনগণের সাথে যে তাদের সম্পৃক্ততা নেই, জোরপূর্বক ক্ষমতায় থাকা ছাড়া তারা ক্ষমতা থাকতে পারবে না, তারা ভালো করে জানে। তা না হলে ওবায়দুল কাদের এই কথা কখনোই বলতো না যে এটা আমাদের অস্তিত্বের সংকট, অস্তিত্বের বিষয়। আপনি চিন্তা করে দেখেন, জনগণের সাথে যদি কারো সম্পর্ক থাকে, সে সত্য এমনি চলে আসছে, সে এই কথা বলতে পারে না। কি করে সে একজন দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি হয়ে তার দলীয় কর্মীদেরকে এখানে এভাবে উস্কানি দিতে পারে? যখন একজন কোনো দল সরকার গঠন করে তখন কিন্তু সে আর কোনো দল থাকে না, তাকে ভাবতে হবে পুরো দেশ নিয়ে, কোনো তার নিজের ব্যক্তিগত দল নিয়ে ভাবলে হবে না। এখানে ভাবার কারণও আছে, আমরা সবাই ভালো করে জানি। 2008-এর নির্বাচনটাকেও আমি নিরপেক্ষ নির্বাচন মনে করি না, তারপর ধরিলাম নিরপেক্ষ ছিল। তারপরে পরপর যে 3টা নির্বাচন হয়েছে, কোনো একটা নির্বাচনেই জনগণের সম্পৃক্ততা নেই। জনসম্পৃক্ততা যখন না থাকবে তখন আমরা স্বাভাবিক যেই বিচার ব্যবস্থা চাই, যে সমাধান চাই, সমাধান কখনো হবে না। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, কোনো একটা চূড়াতে যদি ধরেন যে একদম হাইটে যখন একটা বল চলে যায়, আপনি বলটা এখান থেকে এনে যখন এইখান পর্যন্ত থাকলে কিন্তু আপনি এটাকে ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু এখন যে অবস্থায় দেশটা চলে গেছে, এই যে কতজন মারা গেছে জানি না, যতজনই মারা গিয়ে থাকুক না কেন, এখন বলটা কিন্তু চলে গেছে অন্য পাশে। এটা এখান থেকে ফিরিয়ে আনাটা আমার মনে হয় না যেন কোটার যেই দাবি ছিল, এই দাবির সমাধান হলে এটা সমাধান হবে আমার মনে হয় না। বলতে চাচ্ছি, কালকে সন্ধ্যা 7টায় যে সরকারের 3 মন্ত্রী, আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে যারা সমন্বয়কারী ছিলেন, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারী, তারা তাদের 8 দফা দাবি পেশ করেছেন। তো এই যে এটা যদি সরকার মেনেও নেয়, এরপরে আসলে কি ঘটতে চাচ্ছে? আসলে কি আন্দোলন থেমে যাবে? না, এখানে যেই দফাগুলো তর্কের খাতিরে ধরেই নিলাম, জেনুইনলি আমার সন্দেহ আছে এখানে এদেরকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে, এবং দুজনকে আমি জানি না সত্য মিথ্যা, দুজন আওয়ামী লীগের, ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তারপরে ধরে নিলাম যে 8 দফা দাবি দিয়েছে, এটা কোটা বিরোধী আন্দোলনের তারাই দিয়েছে। এই 8 দফা মানাটাই সরকারের জন্য অসম্ভব, এটা মানাটাই অসম্ভব। আপনি কি করবেন? এই যে 100-এর উপরে প্রাণ গেছে, এদের বিচারগুলি আগে করবেন, কিভাবে করবেন? আপনি কাকে করবেন? আইন শৃঙ্খলা বাহিনীকে ধরতে হবে, সরকার নিজের লোকদেরকে ধরতে হবে, প্রশাসনে যারা আছে এবং সরকারের গুরুত্বপূর্ণ পদে যারা, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, তাদের সবার আপনি বিচার করতে হবে। তার আগে সম্ভব? এটা সম্ভব না। কাজে আমার মনে হয় যেন স্বাভাবিক পদ্ধতিতে এটার আর কোনো সমাধান আছে। যেভাবে আমরা দেখছি যে একটা ছোট বাচ্চা রাস্তায় নেমে আসছে, তাকে ধরে রাখতে পারছে না, সে কিন্তু কিছুই বুঝে না। হয়তো সে বুঝে এইটুকু, হয়তো সে বুঝে যে আমি চাকরি থেকে বঞ্চিত হব লেখাপড়া শেষ করলে, এইটা শুধু জেনে সে রাস্তায় নেমে গেছে। এখন তার এই অবুঝ সন্তানটাকে বাঁচানোর জন্য তার মা বাবা নেমে আসছে। এই মা বাবারা যদি সন্তানের রাস্তায় নেমে আসে, বাংলাদেশের সেনাবাহিনী এটা পুলিশ না যে পয়সা দিয়ে বা পদের লোভ দিয়ে এদেরকে আপনি ওই দমাবেন, সেনাবাহিনী এই কাজটা কখনো করবে না। আর সেনাবাহিনীর কিছুটা দায়বদ্ধতা আছে, সতর্ক থাকতে হয়, ওদের অনেক ক্ষেত্রে সতর্ক থাকতে হয়। আপনারা এটা জানেন যে যেমন এই জাতিসংঘে আমাদের যে ওখানে কিন্তু আমাদের সেনাবাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অবশ্যই ওরা উপথে যাবে না। এবং আমরা যেটা দেখি, যতটুকু জানতে পেরেছি আর কি, সেনাবাহিনী কিন্তু ওইভাবে ভূমিকা পালন করছে না। ওরা শুধুমাত্র সরকারি কিছু স্থাপনাকে নিরাপত্তা দিচ্ছে, বাকি কাজ এখনো পুলিশ এবং বিজিবিকে দিয়ে করানো হচ্ছে। জি 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 অবশ্যই কথা দেখি, ওই যে দাবিগুলা মেনে নিলেও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না এই জন্য যে প্রাণগুলা গেছে সেটার বিচার কে করবে? গভর্নমেন্টকে তো অবশ্যই ক্ষমা চাইতে হবে, যেহেতু তারা ইচ্ছে করলে সেটা কন্ট্রোলে নিয়ে আসতে পারতো। এটা হচ্ছে
এগুলি আছে সব, কিন্তু যেটা আমি বলছি হ্যাঁ, 8 দফার মধ্যে সরকারের পক্ষে মানা সম্ভব মনে না। করেন মেনে নিলেও তারপরে এখানকার যে সিস্টেম, মানে বাংলাদেশের মানুষের কিন্তু বিশ্বাস নাই, আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর ইভেন কোনো বিশ্বাস নাই মানুষের। এখন কথা হচ্ছে যে যে পুলিশটা গুলি করে মারলো, এই পুলিশের কি বিচার হবে? আমার তো মনে হয় না কোনোদিন সেটা বিচার হবে বলে। আমি যদি একটু ইন্টারাপ্ট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর উপরও কিন্তু হামলা করা হচ্ছে। আমরা দেখেছি যে র্যাবের গাড়িতে বসে যেভাবে মারা হচ্ছিল, কোপানো হচ্ছিল, তো এইটার কি ব্যাখ্যা আপনার কাছে আছে? না, হ্যাঁ, না, ওইটাও কিন্তু আমি মেনে নিতে পারবো না। মানে কোনো সমস্যার সমাধান ভায়োলেন্স হতেই পারে না। ভায়োলেন্স ইজ ভায়োলেন্স অ্যান্ড রং ইজ রং। যেটাকে রং হবে সেটাকে আমাদের রং বলতেই হবে। কিন্তু কথা হচ্ছে যে এই যে স্টুডেন্টসদের আসলে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ওদের কিন্তু আর যাওয়ার জায়গা নাই। ওদেরকে রাত্রে যখন ইলেকট্রিসিটি অফ করা হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হচ্ছে, এখন তো তারা প্রাণ বাঁচানোর জন্য যা ইচ্ছা সেটাই করবে, তাই না? তো এখন এই পরিস্থিতি সামালার জন্য কিন্তু আবার বড়দের, অ্যাডাল্টের মতো বিহেভ করতে হবে, তাদের সাথে সুন্দর করে কথা বলতে হবে। আন্দোলনটা কি আদতে ওই জায়গাটাতে আছে যে এখন অনেক দূরে চলে কন্ট্রোল করা যাবে? অনেক দূরে চলে আসছে, এটাই তো মানে সময় কিন্তু সবার এগেনস্টে এখন চলে গেছে। আর এটাকে কিভাবে পরিস্থিতি কন্ট্রোল, এখনো সময় আছে। আমি বলবো যে আমাদের রাষ্ট্রপ্রধান এখনো সুন্দরভাবে যদি এসে বলেন যে ভুল হয়ে গেছে, আমরা একসাথে বসে কথা বলি, বা ভুলটা স্বীকার করতে হবে। যেসব অফিসারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল অথবা তাদের নিজের ইচ্ছে যে কাজগুলো করেছিল, তাদেরকে শাস্তি দিতে হবে পাবলিকের সামনে, যাতে পাবলিকের আবার ওই আস্থাটা ফিরে আসে, বিশ্বাসটা ফিরে আসে। আমরা আবার একটু পেছনে যেতে চাচ্ছি যে এই যে জরুরি অবস্থা জারি হয়েছে দেশে, আমরা যদি দেখি যে 75 বছরের লিগ্যাসি আছে যে রাজনৈতিক দলের, সেই রাজনৈতিক দলের জনপ্রিয়তা এত নিচে নেমে গেল কিভাবে, যে তাদের সেনাবাহিনী নামাতে হলো। তো এই বিষয় নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? যে অবস্থাটার মানে জরুরি অবস্থা তার মানেটা কি? সাধারণত এটা হয়ে থাকে পাবলিকের প্রোটেকশনের জন্য, তাই না? কিন্তু এখন যেখানে যে এই স্টুডেন্টস বা ছেলেমেয়েরা রাস্তায় নেমে গেছে, তাদের নিরাপত্তার জন্য বাবা মাকে কে আটকাবে? বাবা মা তো আর বাসায় কতক্ষণ বসে থাকবে যখন তারা কমিউনিকেট করতে পারছে না? তারা যদি রাস্তায় নেমে যায় তখন কি হবে? অবস্থাটা কি আর কেউ কন্ট্রোলে নিয়ে আসতে পারবে? এই বিভিন্ন সামাজিক গণমাধ্যমে আমরা দেখছি যে মানুষ এইভাবে লিখছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সন্তানেরা আছেন তাদেরকে যে যেখানে পাও ওইভাবে আসলে নৃশংসভাবে হত্যার যে মেসেজগুলি পাচ্ছি, তো এইগুলোর আমি প্রতিবাদ জানাবো ব্যক্তিগতভাবে। আর যেটা বলছিলেন আপনি যে আইন প্রয়োগকারী সংস্থার যেসব ভাইয়েরা আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, এটা উচিত না। তারপরে যে একটা বিষয় আছে এখানে, এই যে 100 জন বা যতজনই মারা যাক, এখানে কিন্তু ছাত্রলীগেরও কয়েকজন আছেন কিন্তু, তাই না? এখন যে কোন মারা যাচ্ছেন, এখন যেই মারা যাক না কেন, এটা কাম্য না। না, আপনি দেখেন যে আমাদের ঢাকা টাইমসের একজন মারা গেলেন, মেহেদি, যতদূর মনে করতে পারি, হ্যাঁ, তোরাব মারা গেলেন, দিগন্তের। এটা হচ্ছে গিয়ে এই পাশের কথা বলি। আবার আমরা দেখতে পাচ্ছি যে ইউএসএ তে টাইমস স্কোয়ারে আরেকজন সাংবাদিককে মারা হলো। এই সাংবাদিকরাও কিন্তু পাচ্ছেন না, রেহাই পাচ্ছেন না। আমি আরেকটা বিষয় একটু বলি। আপনি যে কথাটা আপনি বলছেন যে আওয়ামী লীগ 75 বছর পুরনো একটা দল, তাদের এই দৈন্যদশা কেন হলো? একটাই কারণ, শুধুমাত্র গণতন্ত্রের অভাব, জনসম্পৃক্ততার অভাব। আপনি দেখেন আজকে যদি এই সরকার সম্পৃক্ততার অভাব আপনি কিভাবে বলছেন? আমরা দেখি ছোট ছোট বিষয়গুলিতে রাষ্ট্রপ্রধানের পদক্ষেপ আমরা দেখতে পাই, সেক্ষেত্রে মানে খুবই পারিবারিকভাবে উনি সমাধান করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে বলছেন যে জনসম্পৃক্ততার অভাব রয়েছে? ওইটা তো উনি পিক এন্ড চুজের মতো করছেন, সবার জন্য করছেন না। কিছু কিছু জিনিস করেন, আপনি দেখবেন যে সব দেশেই স্বৈর শাসক, সব দেশে আপনি বলেন না কেন, আপনি বাই নেম যে দেশে কথা বলেন না কেন, তারা কিছু কিছু কাজ করে জনগণকে দেখানোর জন্য, এবং এটা এত ফলাওভাবে প্রচার করা হয় যে তার জনসম্পৃক্ততা আছে। অবশ্যই নাই। যদি সারা বিশ্ব কিন্তু তাকে মেনে নিয়েছে ইতিমধ্যে। আমরা কিন্তু বিভিন্ন তার নির্বাচনের পর 2024 জানুয়ারির 7 যে নির্বাচন হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি বিশ্বের নেতারা কিন্তু তাকে বৈধতা দিয়েছেন। তিনি কিন্তু একের পর এক বিদেশ সফর করছিলেন, যাচ্ছিলেন স্পেনে, ব্রাজিলে। তো স্বৈর শাসক বিষয়টি তাহলে আসলো কোথা থেকে? বুঝতে পেরেছি আমি। যে কোনো দেশের সম্পর্ক থাকে দেশের সাথে, সরকারের সাথে। ওই সরকারটা কিভাবে নির্বাচিত হয়েছে
এটা এই দেশের বা অন্য দেশের ভাবার বিষয় না। আমার সাথে আপনার সাথে আপনি আমার সাথে ডিল করবেন, তাই না? আমি যত খারাপই হোক না কেন, আমার পিছনে যত ভালো মানুষই থাকুক কেন, আপনার ওখানে যাওয়ার সুযোগ নেই তো। বুঝতে পেরেছেন? আমি যেভাবেই নির্বাচিত হয়ে থাকি না কেন, প্রতিনিধি আমাকে যেভাবেই পাঠানো হোক না কেন, আমি যত খারাপই হোক না কেন, আপনার চয়েস নাই, আপনি কার সাথে কাকে অভিনন্দন ব্যাপার, এটা অভ্যন্তরীণ ব্যাপার। নির্বাচনের বিষয় টোটালি অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এই বিষয়ে অনেক সময় হস্তক্ষেপ হয়, কিন্তু হস্তক্ষেপটা ওই সময় হয় যখন দেখে যে এইটা আর ওই স্বৈর শাসকের পক্ষে থাকছে না, তখন হয়তো ওখানে যায়। এখানে জিও পলিটিক্যাল অনেক ইস্যু থাকে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা বিষয় আছে এখানে। আমি অনেককে একটা উদাহরণ দিই যে এই যে গত নির্বাচনের সময় মার্কিন যে আমাদের যে অ্যাম্বাসাডার ছিলেন, ওনার যে ভূমিকাটা ওখানে ছিল, নির্বাচনের সপ্তাহখানিক বা 2 সপ্তাহে কিন্তু এটা মিয়ে গেছে, ওর কোনো ভূমিকাই দেখা যায় নাই। আমি একটা উদাহরণ দিই তখন সবাইকে, যখন আমাকে এই কথাটা কেউ জিজ্ঞেস করে। কিন্তু মিলার কিন্তু বলেছেন যে ওয়াশিংটন থেকে উনি যেটা বলেছেন যে ওনারা কিন্তু খুবই দৃঢ়ভাবে চোখ রাখছেন আমাদের এই যে ভূমিকাটা নির্বাচনের 2 সপ্তাহ আগে এমন ছিল না। কেন ছিল আমি বলি, আমি একটা উদাহরণ দিই সবাইকে দিয়ে এই বিষয়টা আর কি। ধরেন আপনার আর আয়েশা আপার সাথে দুজনের সাথে আমার সম্পর্ক রাখতে হবে। আয়েশা আপার সাথে আমার 90% ইন্টারেস্ট, আপনার সাথে আমার 10% ইন্টারেস্ট। আমি দেখতে চাই আপনার উপর অবিচার হচ্ছে, কিন্তু আমার স্বার্থে আমি আয়েশা আপাকে চুজ করি, আপনাকে চুজ করি না। বাংলাদেশ ভারতের বিষয়টা এমনই হয়েছে। ভারতের সাথে বহির্বিশ্বের যে দেশ, এই দেশ বলেন আমেরিকা বলেন, তাদের স্বার্থটা যত পরিমাণ, বাংলাদেশের সাথে অত পরিমাণ না। আপনি কখনোই চাইবেন না যে জিওপলিটিক্যালি আমরা খুবই ইম্পর্টেন্ট একটা দেশ, ভারতের সাথে হয়তো বা কিছুটা পার্থক্য হবে, সেজন্যই শুধুমাত্র ওরা ওইভাবে ভূমিকা রাখতে পারবে না। আমি কখনোই আমার 90% ইন্টারেস্ট ছাড়বো না, আপনি যত ভালোই হন না কেন আপনার জন্য 10%-এর জন্য আমি ছাড়বো না। কারণ এটা দেশের সাথে দেশের যে কোনো দেশ তার নিজের স্বার্থ। ইভেন আরেকটা কথা বলি, আমি বাংলাদেশে দেখবেন বেশিরভাগ মানুষই হুজুগে ভারতের বিরোধিতা করে। আমি ভারতকে দোষ দিতে চাই না। যে কোনো দেশ তার নিজের দেশের স্বার্থ দেখবে, এটাই স্বাভাবিক। এটা আমি ন্যায়ভাবে আনছি না অন্যায়ভাবে আনছি সেটা দেখার বিষয় থাকে না। এটা কখনো এই 2 দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এটা বিবেচনা করা হয় না। বিবেচনা শুধু এইটুকুই করা হয়, এখানে আপনি দোষ দিলে শুধুমাত্র আপনি আমার দেশের সরকারকে দিতে পারেন, যে রাষ্ট্র পরিচালনাকে তাকে দিতে পারেন। আপনি কেন আমার দেশের ইন্টারেস্টটা নেগোসিয়েশন ছাড়া দিয়ে দিচ্ছেন? ভারতকে দোষ দিবেন কেন? ভারত তার স্বার্থ দেখবে, এটা স্বাভাবিক। সবার আসলে এটা আন্তর্জাতিক রাজনীতির আওতায় পড়ে যাচ্ছে। আয়েশা আপা, যেটি বিষয় হচ্ছে যে আসলে আমরা তো অনেকেই এই আন্দোলনের শুরু থেকেই দেখছি যে অনেকে ঘোষণা করছেন, অনেক নারী যারা আছেন তারাও বলছেন আমি নিজেকে নারী নূর হোসেন বলে দাবি করছি। তো আমরা আমরা আবু সাইদের যে মৃত্যুটা দেখলাম, তার কিন্তু মৃত্যুটা অনেকটা নূর হোসেনের মতোই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি একটা বক্তব্য দেখছিলাম এক সময়, যে উনি বলছিলেন যে এই যে নূর হোসেন মারা যাওয়ার আগেও আমি বলছিলাম তুই তো গুলি খাবি। হ্যাঁ, কিন্তু তার আমলেই আবার এরকম একটি বুক চিতিয়ে দিলেন আবু সাইদ। কতটা সে নিজেকে মানে কাছের মনে করেছে যে আমার দেশের পুলিশ আমার উপরে এইভাবে গুলি করতে পারবে না, তারপরেও এরকম ঘটনা ঘটলো। এই আইন শৃঙ্খলা বাহিনী এত সাহস, এর জায়গাটা কোথায়? এটা আমার মনে হচ্ছে একমাত্র বাংলাদেশের মতো জায়গাতেই সম্ভব। আর ও তখনই নিজেকে আসলে বাংলাদেশি বলতে কষ্ট হয়। এটা আপনি অন্য কোনো জায়গায় কল্পনাও করতে পারবেন না। এটা শুধু বাংলাদেশে আমরা আগেও দেখেছি, এখনও দেখছি যে এরকম ঘটনা শুধু বাংলাদেশেই ঘটছে। এখানে হয় মাঝে মধ্যে এরকম ঘটনা ঘটে যেতেও পারে, কিন্তু সাথে সাথে সেই পুলিশ অথরিটির মানে হাইয়েস্ট পজিশনে যে তাকে হয়তো রিজাইনও করতে হতে পারবে যদি এরকম ঘটনা ঘটে যায়। যে ঘটনা ঘটাবে তাকে তো শাস্তি পেতেই হবে, ইভেন যে রেসপন্সিবল তাকে অবশ্যই রিজাইন করতে হবে পজিশন থেকে। তো এই জিনিসগুলো আমরা বাংলাদেশে দেখা যায় না, বরং দেখা যায় যে অফিসাররা দুষ্কর্মের সাথে নিযুক্ত তাদেরকে বরং প্রমোট করা হচ্ছে। সুতরাং এটা তো পুলিশের জন্য একটা ভালোই কাজ, তারা ভালো কাজ করেই যাচ্ছে। এটা খুবই লজ্জাজনক। এবং এই আমাদের যে প্রধানমন্ত্রী বা মিনিস্টাররা আছেন রেগুলার উন্নত কান্ট্রিগুলা ভিজিট করছেন, আমি বুঝতে পারি না যে ওনারা কি পলিসিগুলা ফলো করতে পারেন না। অন্যান্য দেশের পলিসিগুলা ফলো করলে তো নিজের দেশেরই সুনাম থাকতো, তাই না? হ্যাঁ, এবং অনেকেই ইমোশন দেখান, কিন্তু আসলে কি ওনারা ইমোশনাল হচ্ছেন কিনা আমার একটা প্রশ্ন রয়ে গেল।
ধন্যবাদ মিজান ভাই। এই প্রসঙ্গ ধরেই আপনি বলেন। আমি একটু বলি এই বিষয়ে আর কি, আমি আবারও সেই একই জায়গায় ফিরে যাব। একটা জিনিস আমি বলিনি, আমরা ওই রাষ্ট্রপ্রধান বলবো না, সরকার প্রধান বলবো। রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, সরকার প্রধান হলেন যে আমাদের মানে অনেকখানি তো সবকিছুই ডিপেন্ড করে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, কিন্তু এখানে আমাদের সরকার প্রধানই সবকিছু, এখানে রাষ্ট্রপ্রধান না। যে যেমন রাষ্ট্রপতি কি এই যে ছাত্রদেরকে ডেকে বলতে পারতেন না? অবশ্যই উনি পারেন, কিন্তু এখানে ভূমিকাটা রাখা উচিত। বাংলাদেশ আপনি জানেন কার কথা দেশ চলে, কে চলে, রাষ্ট্রপতি কার কথা চলে এটা আমরা জানি। এটা জি জি জি, না ঠিক আছে। আরেকটা বিষয় হলো যে আমি বারবার একই জায়গায় ফিরে যাব। এই যে বুক চিতিয়ে দেওয়ার পরে পুলিশ গুলি করার সাহস কোথায় পায়? জনসম্পৃক্ততা আপনি দেখেন, 2008-এ যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগ এত অ্যাগ্রেসিভ ছিল না। তাদের এই যে ওবায়দুল কাদেরকে তখন বলতে হয়নি আমাদের অস্তিত্বের মানে বিষয়, এটা কখনো বলতে হয়নি। পরপর 3টা নির্বাচন যেভাবে হয়েছে, যে কারণেই হোক না কেন, যার কারণেই হোক না কেন, জনগণ থেকে 100% বিচ্ছিন্ন হয়ে গেছে। দলীয় কিছু লোকের সাথে সম্পর্ক থাকবে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ জনগণ বলতে যা বোঝায়, এই মানুষগুলি যাদের বয়স তখন ধরেন যে কত ছিল, 18 হয়নি, প্রথম ভোট দিবে, তারা পরপর 3বার ভোট দিতে পারে নাই। যদি জনগণের সাথে তাদের এখন তো এদের দায়বদ্ধতা, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাকে পাত্তা ততক্ষণ পর্যন্ত দিব যতক্ষণ পর্যন্ত আমি আপনার কাছে আমি ঠেকা আছি। এই সরকারি কোনো ঠেকা আছে? 3বার জনগণের কাছে না গিয়ে সে ক্ষমতায় বসে আছে। সে জানে আমি আবার যেতে পারবোই না, আমি এভাবেই থাকবো। এই বাহিনীগুলিকে দোষ দিয়ে লাভ নাই। এদেরকে যে সরকারই হোক না কেন, এখন তো আওয়ামী লীগ ব্যবহার করে, আগে সরকারও ব্যবহার করেছে। আমার একটা ব্যাপার বলবার আছে, তাহলে সেক্ষেত্রে অন্য দলগুলি কেন এই আন্দোলনটাকে ইস্যু করলো? তাদের কি নিজস্ব মতামত ছিল না যে আন্দোলন শুরু করবার? কেন তাহলে নামলো না? মেইন অপোজিশন আমরা যাকে জানতাম, তারাও তো কেউ আসলে আন্দোলনে এখনো নেই, কিন্তু দেশটা কার হাতে যাচ্ছে ওইখানে কিন্তু একটা বিতণ্ডার একটা জায়গা রয়ে যাচ্ছে। আসলে দেশ কার হাতে যাচ্ছে? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, তার আগে আয়েশা আপা আপনার কাছ থেকে জানতে চাইবো যে সদ্য ঘটে যাওয়া মাইক্রো বিজনেস সেন্টারে যে আমাদের কমিউনিটির যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল, আমি সেখানে নিজে ছিলাম, ফুটেজ সংগ্রহ করার আমি নিজে আহত হয়েছি এবং বিছানায় পড়েছিলাম। আসলে আমি ট্রমাটাইজড হয়ে গেছি, যেহেতু এত ছাত্ররা মারা যাচ্ছে। আসলে মানে বুঝে উঠতে পারছিলাম না যে আসলে আমিও কি মরে যাব কিনা। আমি সত্যি খুবই ট্রমাটাইজড হয়েছিলাম যে আমাদের এটা কমিউনিটির উপরে, মানে সুদূর প্রবাসে, বিলেতে, ইউএসএ, আমাদের ইউনাইটেড কিংডমের, মানে অনেক জায়গায় আমরা দেখছি আজকে লুটনে হলো, বার্মিংহামে হলো, তো সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে এই আন্দোলনটা। এগুলি আসলে আমাদের কমিউনিটির জন্য কতটা ক্ষতিকর যে আমরা এই যে নিজেদের মধ্যে চেয়ার ছোড়াছড়ি, মারামারি, আসলে এগুলি তো এই যে প্রথমে আপনি বলছেন যে আপনার গায়েও এসে কিছু একটা পড়ছে এবং এটা খুবই দুঃখজনক, লজ্জাজনক। আপনি শারীরিকভাবে আহত যতটা হয়েছেন, কেউ একজন ইচ্ছাকৃতভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ছিলেন এবং 4-5 জন এসে আমাকে সরিয়ে নিয়ে গেলেন। এটাও তো অনেক বড় একটা ব্যাপার। আমি বলবো যে আমরা যে জায়গায় আছি, সম্ভব হলে আমরা পজিটিভ কিছু নিয়ে যাব। বাংলাদেশ থেকে নোংরা রাজনীতি যেন কেউ এখানে না নিয়ে আসেন আমাদের। তারপর আমি বলবো যে দীর্ঘ আমাদের বাবা চাচার প্রজন্ম থেকে অনেক সুন্দর একটা ভাবমূর্তি আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, যে বাংলাদেশি কালচার, আমাদের কমিউনিটির যে প্রাইড, আমরা এগুলা তুলে ধরার চেষ্টা করছি বহির্বিশ্বে। বাংলাদেশি কমিউনিটির বাইরেও কিন্তু আমাদের প্রচুর সুনাম রয়ে গেছে, কিন্তু এই যে আচরণগুলা কিন্তু আমাদেরকে লজ্জার সম্মুখীন করতে হচ্ছে। আমরা দোষ দিতে পারবো, একজন আরেকজনকে দোষ দিতে পারছেন, কিন্তু দোষ দিয়ে কিন্তু বার টেকানো যাবে না। এই দোষ না দিয়ে দোষ স্বীকার করতে শুরু করতে হবে। আর এতটা মন মানসিকতা যদি না থাকে, তাহলে আমি বলবো যে কোনো লিডার হবেন কিভাবে যদি নিজের গ্রুপের মানুষের যদি মিস্টেকগুলোকে তুলে ধরতে না পারেন। এই যে আমি দেখলাম চেয়ার দিয়ে মারামারি হচ্ছে, এই চেয়ারগুলো আসলো কোত্থেকে? তারপরে যে এই যে ইয়াং ছেলেরা, আমার মনে হচ্ছে বেশিরভাগ ছেলেরা এখানকার বর্ণ অ্যান্ড বটআপ ছেলেরা না, ওখানে আমাদের ছেলেরা যখন এগুলা দেখছে, এগুলা কিন্তু আসলে লজ্জার ব্যাপার। তো এই যে পুরো ঘটনার আমি কিন্তু নিন্দা জানাচ্ছি, বাট অবভিয়াসলি আমি সাপোর্ট করি যারা প্রতিবাদ সভা করছেন, সুন্দরভাবে করার চেষ্টা করছেন। এইগুলা
এগুলা কিন্তু আমি উৎসাহ দিই, কারণ এটার প্রয়োজন আছে আমাদের মনের কথা প্রকাশ করার রকম ভাবে তাদের উপর প্রভাব ফেলছে। যেমন তারপরের দিনে আমি আলতাওয়ালি পার্কে যাওয়ার জন্য সংবাদ সংগ্রহের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমার ছেলে বলল না তুমি কোনোভাবে যেতে পারবে না, সে মানে সে অলরেডি ট্রমাটাইজড এটা দেখে। এই হচ্ছে গিয়ে আমাদের বর্তমান পরিস্থিতি। আয়েশা আপা, আমরা খুবই একটি গুরুগম্ভীর বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, যেহেতু বাংলাদেশের অবস্থা, বর্তমান অবস্থা জরুরি অবস্থা পর্যন্ত চলে গেছে। আয়েশা চৌধুরী, আপনাকে ধন্যবাদ। মাহাতির মোহাম্মদ, জি, আমি শুধুমাত্র আমাদের যারা প্রবাসী আমরা যেখানে আছি, আমি তাদেরকে অনুরোধ করব এই দেশের আইন নিয়ম কানুন যেন আমরা একটু মেনে চলি। এটা যা করা হচ্ছে এটা ঠিক না। আর আমাদের জাতিগতভাবেই আমরা বিবেকের চেয়ে আবেগই বেশি, কারণ যে কাজগুলি হচ্ছে এটা আবেগের কাজ। আবেগ দিয়ে সব জায়গায় সব কিছু চলে না। বাংলাদেশের এই অবস্থার জন্য এই আবেগই দায়ী। তো আমি সবাইকে অনুরোধ করব, আমাদের বাংলাদেশ প্রবাসে এই দেশে যারা আমরা বসবাস করি, সবাই যেন এই দেশের আইন কানুন নিয়ম শৃঙ্খলা মেনে যা করি প্রতিবাদ করব, সুশৃঙ্খলভাবে প্রতিবাদ করব, কোনো সমস্যা নেই, এখানে কেউ বাধা দেবে না। পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি, এখানে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করলে কেউ বাধা দিবে না। কিন্তু আমরা যেন অবশ্যই সুশৃঙ্খলভাবে যাই করি না কেন সুশৃঙ্খলভাবে প্রতিবাদগুলি করি, উশৃঙ্খল কোনো কিছু যেন না করি। তাতে আমাদের জাতি হিসেবে বা আমাদের কমিউনিটিরও একটা বদনাম, বাংলাদেশ হিসেবে আমাদের জাতিরও একটা বদনাম। কাজে আমি সবার কাছেই আবারও অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি, সবাই যেন নিয়মকানুন মেনেই প্রতিবাদ করেন এখানে। ধন্যবাদ মাহাতির মোহাম্মদ মিজান আপনাকে, আয়েশা চৌধুরী আপনাকে ধন্যবাদ, LB24 এর দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, শুনছিলাম মতামত, শুনছিলাম বিশ্লেষণ। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আমি হিমিকা ইমাম।